পৃথিবীতে একটি জাতি আছে যাদের আবেগ এবং তার সংস্কৃতির সাথে সংমিশ্রণে অস্তিত্বের জানান দিয়েছিল। যারা জাতি হিসেবে এমন একটি জাতি এবং যাদেরকে বিভিন্ন মানুষের পাশে রোগে এবং বিভিন্ন ক্রান্তিকালে দাঁড়ানোর যে বিরল ভূমিকা বা ঐতিহ্য সেটি রয়েছে, তার নাম বাঙালি জাতি এবং তারাই বাংলাদেশি। দর্শক, আমরা জানি এই জাতির একটি বিশাল সংস্কৃতি রয়েছে, অস্তিত্বের জন্য লড়াই করা, জীবন দেয়া এবং স্বাধীনতার জন্য যুদ্ধ করা, এবং বিভিন্ন ক্রান্তি লগ্নে মানুষের পাশে দাঁড়াবার এই যে সংস্কৃতি, সেটি আমরা বাঙালি জাতির মধ্যেই দেখছি। অবলীলায় আমরা আমাদের দেহের অঙ্গ আরেকটি মানুষের জীবন বাঁচানোর জন্য দিয়ে দিতে পারি, এরকম বীরত্ব, এরকম বিরল দান আমরা আসলে অন্য জাতির মধ্যে দেখি না। আমরা আজকে এই দানের কথাই বলছি, আমরা আজকে মানুষের এই আবেগের কথা বলছি, বাঙালির আবেগের কথা বলছি। আজকে অত্যন্ত প্রাসঙ্গিক কারণে এই কথাগুলো বলা, কারণ আমরা জানি যে আমাদের এদেশের সংস্কৃতিতে রক্তদানের একটা বিশাল সংস্কৃতি রয়েছে, ঐতিহ্য রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে করেই আজকের আমাদের আলোচনার প্রাসঙ্গিক কথা হবে রক্তদান, রক্ত পরিসঞ্চালন এবং চিকিৎসা বিজ্ঞানে রক্তদানের ভূমিকা। এই বিষয়গুলো আজকের আলোচনায় থাকবে। দর্শক, আপনারা জানেন যে এটিএন বাংলায় এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাধারণ মানুষের রক্ত সঞ্চালন এবং সাধারণ মানুষের বিভিন্ন রোগের বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকে আমরা একটি প্রতিষ্ঠানের কথাও জানবো, যেই প্রতিষ্ঠানটি এই আবেগের কারণে প্রান্তিক জনগণের স্বাস্থ্য সেবার জন্য তৈরি হয়েছে। এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জে ডাক্তার এম আমজাদ হোসেন মানুষের স্বাস্থ্যের পাশে, চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছেন, সাধারণ মানুষের, গ্রামের মানুষের জন্য এবং সারা বাংলাদেশে এইরকম একটি প্রান্তিক জায়গায় এই প্রতিষ্ঠানটি তৈরি করেছেন। সেখানকারও গল্প আমরা শুনবো, সেখানকার কিভাবে চিকিৎসা হয়, রক্তদানটা কিভাবে সম্ভব হয়, সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। আলোচনায় আজকে দুজন বিখ্যাত চিকিৎসক এবং অত্যন্ত জনপ্রিয় চিকিৎসা বিজ্ঞানী আমাদের সাথে আছেন। আমাদের স্টুডিওতে দর্শক উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার শেখ দাউদ আদনান, রক্ত পরিসঞ্চালন বিদ্যার বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ শাহিদ ইমরান, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ, এটিএন বাংলা কর্তৃপক্ষকে ধন্যবাদ, এবং আপনি যে প্রতিষ্ঠানের কথা বলেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, অবশ্যই তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের রক্ত পরিসঞ্চালন বিভাগ, ট্রান্সফিউশন মেডিসিন আমরা বলি, সেই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মাহবুবুল আলম স্যার আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন। স্যার, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিদ ইমরান, এটিএন বাংলা স্টুডিও থেকে বলছি। স্যার, নিশ্চয়ই ভালো আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ স্যার। দর্শক মণ্ডলী, আজকে রক্ত পরিসঞ্চালন এটি চিকিৎসা বিজ্ঞানে কি ভূমিকা রাখে, অথবা চিকিৎসায় কি ভূমিকা রয়েছে, সেই বিষয়গুলো আজকে জানবো। কারণ রক্তদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি এবং সর্বোত্তম উপহার বলতে পারি মানুষের জন্য, মানুষের। স্যার, আমরা আজকে শুরু করতে চাই, এই যে দানের কথা বলছিলাম, আমাদের কিছু আবেগের কথা বলছিলাম এবং বাংলাদেশের এই যে সংস্কৃতির কথা বলছিলাম। আমরা জানি যে মানুষের কখনো রক্তের প্রয়োজন হলে সাধারণ মানুষ আমরা কিন্তু খুব এগিয়ে যাই, এবং অনেকগুলো ভলান্টারি অর্গানাইজেশন রয়েছে যারা রক্তদানে সংগঠন হিসেবে কাজ করেন এবং বিনামূল্যে কাজ করেন। আমরা একটু জানতে চাই যে এই যে চিকিৎসা বিজ্ঞানে আসলে বা চিকিৎসার ক্ষেত্রে রক্তদানের বিশেষ কি ভূমিকা রয়েছে, বা এটি কি আসলে বৈজ্ঞানিকভাবে কেন এই রক্ত পরিসঞ্চালন করতে হয়, এর জন্য একটি বিভাগ রয়েছে, রক্ত পরিসঞ্চালন বিভাগ, ট্রান্সফিউশন মেডিসিন, এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে এই চিকিৎসায়? ধন্যবাদ শাহেদ। এটা যেহেতু মেডিকেল সারা দেশের সকলের জন্য, এটা লম্বা ঐতিহ্য আমরা না যে আমরা শর্টকাটে বলি যে প্রাচীনকাল থেকে মানুষ যুদ্ধ বিগ্রহ বিভিন্ন কিছু করতে করতো, ইনজুর্ড হতো, আহত হতো, দেখতো তাদের কিছু লোক মারা যায়, তাদের অবজারভেশন ছিল যে রক্ত বের হয়ে গেলে মারা যায়, এবং তারা বুঝতে শুরু করলো যে না, রক্ত একটা খুব ইম্পর্টেন্ট থিংস। দেন দে স্টার্ট থিঙ্কিং, তারা ভাবা শুরু করলো যে না, রক্ত একটা গুরুত্বপূর্ণ, তাহলে এটা হেলথ ড্রিঙ্ক হিসেবে খেয়ে দেখি না, খেয়ে দেখে যে কাজ হয়নি। তারপর তারা নিজেরা রক্ত দেওয়ার চেষ্টা করছে শরীরে, এটার পরিণতি খুব খারাপ হয়েছে। তাহলে
তারা বুঝছে যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, কিন্তু তারা এটা ইউজ করতে পারতেছে না। তো চেঞ্জ আসলো কোথায়? 3 থিংস মেক্স দ্য ওয়ার্ল্ড চেঞ্জ। এক নম্বর জিনিস হচ্ছে যে রক্তের গ্রুপিংটা আবিষ্কার হয়ে গেল, তখন লোকে বুঝে গেল যে স্পেসিফিক গ্রুপের রক্তটা না দেওয়াতে লোকগুলো মরে গেছে। সেকেন্ড জিনিসটা আবিষ্কার হয়ে গেল যে রক্ত বের করলে শরীর থেকে যে জমাট বেঁধে যায়, জমাট বাঁধাটা বন্ধ করে ফেলতে হবে রক্তটাকে, তাহলে আমরা রক্ত জমাট না বাঁধলেই লিকুইড অবস্থায় একজনের থেকে আরেকজনের শরীরে দিতে পারবো, লাইভ দিতে হবে না এটা। আর 3 নম্বর জিনিস হচ্ছে লোকে এটা প্রিজার্ভ করা শিখে গেল, যে এই টেম্পারেচারে রাখলে এটা আমরা ট্রান্সপোর্ট করতে পারবো, সব কিছু করতে পারবো। জাস্ট দ্য থিং হ্যাজ বিন চেঞ্জড ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টাইম। এই সময়টায় আপ টু 60-70 লোকে এটাকে মনে করলো একটা বিরাট মিরাকল অ্যাচিভ করে ফেলছে। কাঁচের বোতলে রক্ত দিত, তারপরে সোলজাররাই বেশিরভাগ ব্যাটলফিল্ডে ইউজ হতো, ইয়ে করতো। ম্যাসিভ চেঞ্জ আসলো আপনার হলো যে আমেরিকা একটা অজানা রোগ ছড়ায় পড়লো আর কি। তো তখন প্রথম দিকে এটাকে ইমিউনোডেফিসিয়েন্সির জন্য তারা বিভিন্নভাবে টার্ম করা শুরু করলো, তারপরে তারা এটা বললো যে এটার নাম অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। পজিটিভ হিসেবে তারা পাইলো এইচআইভি। অ্যান্ড ইট কামস, যে কোথা থেকে এতগুলো এইচআইভি আসলো, দেখলো যে তারা এটা ব্লাড থেকে এটা যাচ্ছে। এইটা শুধু যে নিডল ইউজার, ড্রাগ ইউজার থেকে যাচ্ছে তা না, একজনের রক্ত থেকে আরেকজনের শরীরে যাচ্ছে। তখন শব্দটা চলে গেছে, না ব্লাড ট্রান্সফিউশন থাকা যাবে না, সেফ ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, রক্তটাকে নিরাপদ করতে হবে। এবং তারা শুরু করে দিল যে কয়টা ভাইরাস, যে কয়টা ডিজিজ কি কি ওয়েতে করতে পারি, একটা প্রোটোকল তৈরি করে ফেললো যে লোকটা সুস্থ থাকতে হবে, লোকটা জ্বর জারি থাকলে তার থেকে রক্ত নেব না। জি। আচ্ছা, লোকটার ভেতরে হিডেন কিছু লং টাইম ডিজিজ থাকতে পারে, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, এইচআইভি, সিফিলিস, ম্যালেরিয়া থাকতে পারে। তো এগুলোকেও রক্ত দেওয়ার আগেই টেস্ট করে ফেলবো, তারপর পরবর্তীতে রক্ত দেওয়ার পরে এখন টেস্ট করার টেকনোলজি আসলো। এরকম করে 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 একটা ফেজ পর্যন্ত আসলো। এটাকে ধরেন যে আপনি ইট স্টার্টস ফ্রম 82-3 এরকম সময় থেকে শুরু হলো, ধরেন যে 90 এই পর্যন্ত মানুষজনের এই জায়গাটাতে সেফ মনে করে তারা চলতে লাগলো। দেন স্টিল দে ফাইন্ড দ্যাট উই আর লুজিং অ্যাটলিস্ট প্রতি 100টা একটা করে পেশেন্ট খোয়াচ্ছি। তখন আস্তে আস্তে সেফটি প্যারামিটারগুলো আবারও চেঞ্জ হলো, যে শুধু জীবাণু দেখলে আর রক্তটা প্রিজার্ভ করলে হবে না, তাহলে দেখো যে কার জন্য কোন রক্তটা লাগবে। যে সবাইকে এক ঢালাও রক্ত দিয়ে দিচ্ছে, আসলে তার তো কারো আরবিসি লাগছে, কারো প্লাজমা লাগবে। আস্তে আস্তে মোর স্পেসিফিক, মোর হতে হতে এখন আমাদের একটা জায়গাতে এসেছে যে চিকিৎসা বিজ্ঞানে যাবে। কেন একটা ডিপার্টমেন্ট হলো, যে ডিপার্টমেন্ট ক্যান মেক আ চয়েস, যে আপনি আসলে আমার কাছে এসেছেন, আপনার রক্তে ঝামেলা, বাকিটা আমাকে ডিসিশন নিতে দেন যে আপনার ফ্যাক্টর লাগবে না ব্লাড লাগবে, ব্লাড লাগলে কোনটা লাগবে, আমি কীভাবে আপনাকে সেফটি দিব। কারণ আমি 100তে যে একটা দুর্ঘটনা, এটাকে আমি লাখে একটা দুর্ঘটনার নিচে নামাতে চাই। জি, খুব চমৎকার করে স্যার ভূমিকাটি বললেন যে চিকিৎসা বিজ্ঞানে আসলে রক্তদানের যে ভূমিকাটি। আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মাহবুবুল আলম স্যার, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা যেমন স্টুডিও থেকে অধ্যাপক ডাক্তার শেখ দাউদ আদনান উনি রক্তদানের একটি ইতিহাস আমাদেরকে বললেন। আমরা চিকিৎসা বিজ্ঞানে এই রক্তদানের গুরুত্বটা কিছুটা জানতে পারলাম। স্যার, আমরা জানি যে রক্তদানটা আসলে একটি ছোট একটা হাসপাতালে একটি ব্লাড ব্যাংক থাকে, সেখানে গিয়ে রক্ত দিতে হয়। রক্ত যে গ্রহীতা এবং রক্তদাতা উভয়ের রক্ত পরিবর্তিত হয়, এরকম একটি ধারণা আমাদের সাধারণ মানুষের মধ্যে। একটি গ্রামীণ পর্যায়ে বা প্রান্তিক এলাকায় আসলে এটি যেমন নিরাপদ রক্ত পরিসঞ্চালনের কথা অধ্যাপক দাউদ আদনান বলছিলেন, আমরা আসলে জানতে চাই যে সিরাজগঞ্জ এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে আপনারা এই রক্তদানের প্রক্রিয়াটিকে কিভাবে নিশ্চিত করেন, নিরাপদ করেন, মানুষের জন্য অত্যন্ত আধুনিকভাবে চিকিৎসার একটি অংশ হিসেবে রাখেন। ধন্যবাদ। আসলে আমাদের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, যদি আমরা বলছি গ্রামীণ পরিবেশে প্রান্তিক, কিন্তু আসলে দেখা যাচ্ছে এখানে অনেক সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়। এবং এইখানে দেখা যায় যে একজন সুস্থ একজন রক্তদাতা আমরা নির্বাচন করে থাকি এবং তার রক্তকে আমরা পরীক্ষা নিরীক্ষা করি এবং তারপরে আমরা একটা সাপ্লাইয়ের ব্যবস্থা করে থাকি। এখন সুস্থ রক্তদাতা এবং উপযুক্ত রক্তদাতা নির্বাচনের জন্য আমাদের কতগুলো স্টেপ আছে। যেমন প্রথম স্টেপে আমরা কিছু কাউন্সেলিং করে থাকি। কাউন্সেলিং এর মধ্যে যেমন তারপর কিছু তার পরীক্ষা নিরীক্ষা করে থাকি। যেমন কাউন্সেলিং এর জন্য আমরা যেটা করে থাকি সেটা হলো কি, যে তার কোনো ব্যক্তিগত কোনো রিসেন্ট কোনো অসুখ আছে কিনা, অস্ত্রোপচার হয়েছে কিনা, কোনো অ্যান্টিবায়োটিক খেয়েছে কিনা, কোনো ভ্যাকসিন নিয়েছে কিনা, এই সমস্ত প্রশ্নগুলো করে থাকি। এরপরে যেটা করি, তার বয়স, ওজন, এগুলো আমরা দেখি। এছাড়া নারীর প্রতি, শ্বাস প্রশ্বাসের গতি, রক্তচাপ, হিমোগ্লোবিনের পরিমাণ, এগুলো পরীক্ষা নিরীক্ষা করব।
শুধু এটাই না, এরপরও আরো অধিক নিরাপদ করার জন্য, রক্তকে আরো অধিক নিরাপদ করার জন্য যেটা করে থাকি আমরা, এটা স্ক্রিনিং করে থাকি। স্ক্রিনিং এর মধ্যে যেটা দাউদ স্যার যেটা বললেন যে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, সিফিলিস, ম্যালেরিয়া, এগুলো আমরা পরীক্ষা করে থাকি। আমাদের খাদিম ইউনুস মেডিকেল কলেজে এই পরীক্ষাগুলো কিন্তু সর্বাধুনিক যন্ত্রপাতি, এটা হলো অটোমেটেড ক্লিয়া মেশিন দিয়ে আমরা করে থাকি, এবং যেটা আমাদের বর্তমানে বাংলা খাদিম ইউনুস সহ অনেক সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে ক্লিয়া এবং ন্যাট মেশিন ইউজ করে থাকে। জি এছাড়াও আমরা যেটা করে থাকি সেটা হলো অটোমেটেড ব্লাড ব্যাংক হেমাটোলজি অ্যানালাইজার আমরা ব্যবহার করে থাকি, যেখানে আমরা ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং, তারপর অ্যান্টিবডি ডিটেকশন, টাইট্রেশন, এগুলো আমরা করে থাকি, এবং সম্পূর্ণ নিরাপদভাবে রক্তগুলি আমরা সংরক্ষণ করে থাকি এবং সেখান থেকে আমরা রোগীর কাছে সরবরাহ করে থাকি। এইভাবেই মোটামুটি খাদিম ইউনুস মেডিকেল কলেজ তার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডোনারের কাছ থেকে রক্ত সংগ্রহ করে এবং রক্ত সরবরাহ করে, সংরক্ষণ করে এবং সরবরাহ করে রোগীদের সেবা করে আসছে। জি স্যার, যেটি বলছিলেন যে এখানে রক্তদানের আগে আপনারা অনেক কিছু দেখেন বা বিবেচনা করেন যে উনি রক্তদানের জন্য উপযুক্ত কিনা বা এই রক্তটি আরেকজন মানুষের জন্য উপযুক্ত কিনা। এটি চিকিৎসা বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। আপনাদের খাদিম ইউনুস মেডিকেল কলেজে আমরা দেখেছি যে অনেক বড় বড় চিকিৎসা হয়, ওখানে ক্যান্সারের চিকিৎসা হয়, সার্জারি হয়, হৃদরোগের অপারেশন হয়, বিভিন্নভাবে আপনারা চিকিৎসা দিয়ে থাকছেন। এখানে কি আসলে এতগুলো চিকিৎসা যেখানে হচ্ছে সেখানে রক্তের যে প্রয়োজনীয়তা সেটি কি আসলে আপনারা অভাবটি পূরণ করতে পারছেন কিনা, বা সাধারণ মানুষ, আমরা যেমন বলছিলাম যে রক্তদানের তো আগ্রহ সাধারণ মানুষের রয়েছে, যার রক্ত লাগবে আমরা জেনেই সবাই চলে আসি রক্ত দিতে, বা তাদের অনেকের আত্মীয় স্বজন রক্ত দিতে পারি। সবাই কি আসলে রক্তদানের জন্য উপযুক্ত হতে পারে? মানে আমরা যেরকম বলছিলাম ব্লাড কানেক্টেড, এখন আমরা দাউদ স্যারের কাছে জানছিলাম যে রক্তদানটা খুবই মোর স্পেসিফিক করে রাখা হয়েছে অত্যন্ত নিরাপদ করার জন্য। আপনারা আসলে এই জায়গাটিতে এই অভাবগুলো কিভাবে পূরণ করেন? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। সেটা হলো আসলে সমস্ত রক্তদাতার কাছ থেকেই তো আমরা সরাসরি রক্ত নিই না। তাদের প্রথমত যেটা বললাম যে আমরা কিছু প্রশ্ন করে থাকি, তারপরে তার রক্ত পরীক্ষা করে থাকি এবং তারপরে আমরা তাকে সিলেকশন দিই। আমাদের খাদিম ইউনুস মেডিকেল কলেজের সারাউন্ডিংসে যে সমস্ত যুবক শ্রেণী আছেন, এনারা অনেকেই ভলেন্টারি ব্লাড ডোনার ক্লাব তৈরি করেছেন, এবং সেই ক্লাব যখন আমাদের রক্তের প্রয়োজন হয় তখন এই ক্লাবে আমরা ইনফর্ম করলে পারে তারা সেখান থেকে এসে আমাদের রক্ত দিবার জন্য ফিরে আসে এবং এখান থেকে তাদের কাছ থেকে আমরা রক্তগুলা সংগ্রহ করে থাকি এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা রক্তগুলাকে সরবরাহ করি। জি, ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে থাকবেন, আবার আপনার কাছে ফিরে আসব। স্যার, আমরা এবার ডক্টর দাউদ আদনান স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে প্রান্তিক পর্যায়ে যেমন রক্তদানের যে আধুনিক প্রক্রিয়াগুলো সম্পর্কে আমরা জানছিলাম, সারা বাংলাদেশে রক্তদানের চিত্র কি এরকম? আমরা তো কিছু কিছু ক্ষেত্রে অনেক ঋণাত্মক কথাও শুনি, কুসংস্কারের কথা শুনি, অথবা রক্ত বিভিন্নভাবে বাণিজ্যেরও একটা উপাদান হিসেবে দাঁড়িয়ে গেছে। আমরা এই বিষয়টি জানবো, তবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। বিজ্ঞাপন বিরতির পরে ফিরে এসে বিষয়টি নিয়ে আলোচনা করব। দর্শক, আমরা রক্ত পরিসঞ্চালন অথবা নিরাপদ রক্তদানের প্রক্রিয়া, ভূমিকা, এগুলো নিয়ে আজকে আলোচনা করছি। নিশ্চয়ই দর্শক সাথেই থাকবেন। আমরা বিজ্ঞাপন বিরতির পরে ফিরে এসে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম হেলথ ফর পিপল অনুষ্ঠানে। আমি আছি ডাক্তার শাহেদ ইমরান। আজকে আমরা কথা বলছি রক্তদানের ভূমিকা চিকিৎসা বিজ্ঞানে। আমরা অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো উত্তর আমরা পেয়েছি। আমাদের সাথে দুজন অত্যন্ত জনপ্রিয় চিকিৎসা বিজ্ঞানী আমাদের সাথে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। অধ্যাপক ডাক্তার শেখ দাউদ আদনান, আপনার কাছে বিরতির আগে একটি প্রশ্ন ছিল কুসংস্কার এবং বাণিজ্যের বিষয়টি রক্তদানের ক্ষেত্রে, একটু আপনার কাছে জানতে চাই। দেখেন, আমরা আসলে খুব মিক্সড কালচারের দেশ, তো মাল্টিডিসিপ্লিনারি দেশ। কয়েকদিন আগে একটা অদ্ভুত নিউজ, ভেরি স্যাড নিউজ, একটা ট্রাক উল্টে গেল, অনেক ডিম রাস্তায় পড়ে গেল, কিছু লোকেরা কালেক্ট করতে গেল, একটা বাস এসে র্যাম্প করে দেওয়াতে 5 জন লোক মারা গেলেন। এখন দেখেন, 50 জন মারা যাননি, কারণ বেশিরভাগ লোক এটা করেননি, কিন্তু 5 জন মারা গিয়েছেন, তারা ওটার মধ্যে এনগেজড হয়ে গেছিলেন। তো হোয়ার দেয়ার ইজ সামটাইমস, আমাদের দেশে অনেক লোক তো যে কোনো ক্রাইসিসে লোক একটা অপরচুনিটি খুঁজে ফেলে মাঝে মাঝে। যেমন একটা
নিয়ার রিলেটিভের রক্ত লাগবে, রক্ত নেই, ভাই আমি কই যাব অ্যান্ড সাম পিপল ফাইন্ডস ইটস অপরচুনিটি, লোকটা বিপদে আছে, আমি তাহলে একটা এখান থেকে আই ক্যান মেক সাম বিজনেস। আবার এটা ঠিক উল্টো দিকটা আপনি দেখবেন যে হিউজ ফিলান্থ্রপিক প্রতিষ্ঠান, ওই যে ওনাদের যেখানে মেডিকেল কলেজটা খুলেছে ওখানে আশপাশে গ্রামবাসী দিচ্ছে, অর্থাৎ হচ্ছে তারা ওইটা অপরচুনিটি খুঁজছে না। তার মানে এটা হচ্ছে কি যে সবসময় এরকম ঘটনাটা থাকবে, এবং অপরচুনিস্ট লোক তার নিজের টিকে থাকার জন্য অনেক ধরনের কুসংস্কার বাজারে ছড়ায় দিবে, যে সরকারি ব্লাড ব্যাংকে রক্ত না, এই রক্ত ভালো না, আমার কাছে এটা আছে, আমার কাছে ওইটা আছে, আমি তোমার এই জোগাড় করে দেবো, ওই জোগাড় করে দেবো, এরকম বিভিন্ন জিনিসগুলো করবে। তারা অনেক ধরনের অন্যায়ের সাথে জড়িত হয়ে যাবে। আমাদের অনুষ্ঠানের কাজটা কি? আমাদের অনুষ্ঠানের কাজ হচ্ছে মানুষকে মেসেজটা দেওয়া, সচেতন করে দেওয়া। তাহলে আমরা সচেতন করতে হলে এই জিনিসটা তাকে বোঝানো যে তোমার বয়স যদি 18 হয়ে যায় এবং তোমার ওজন যদি 50 কেজির উপরে হয়, তুমি যদি 450 ml রক্ত 4 মাস পর পর দাও, তোমার ক্ষতি নেই, লাভ আছে। ফার্স্ট লাভ, তোমার হেলথের বিরাট একটা বেনিফিট, যে বিনা পয়সা তোমার তো একটা বিরাট টেস্ট মেস্ট হয়ে গেল, একটা ডাক্তারের কাছে গেলা, তুমি মেডিকেল কলেজে ডাক্তার তোমাকে পরীক্ষা করলো, ওজন দেখলো, প্রেশার দেখলো, সব কিছু দেখলো, প্লাস তোমার রক্তে কোনো জীবাণু নেই, এই জিনিসটা তোমাকে কনফার্ম করে দিল, তুমি দিলা। তোমার বডির ভেতরে ইনবিল্ট কি হবে, যে এই ব্লাডটা একটা নির্দিষ্ট টাইম পরপর, ইন্টারভেল পরপর, কারণ আপনি সারাদিনও রক্ত পেলে পুষে রাখলেও এটার মেয়াদ হচ্ছে 120 ডেজ। আজকেও যে রক্ত জন্ম নেবে 120 ডেজ পর সেটা নাই, এটা তো বডির এরকম স্কিনের সেল না যে সারা জীবন থেকে যাবে। তো সো 120 ডেজ যেটা লাইফ স্প্যান, সেটা যদি একটা নির্দিষ্ট সার্কেল পরপর যেতে থাকে, তখন বডির এটা বারবার গ্রো করার টেন্ডেন্সিটা বাড়ে। এই লোকের গ্রোথ খুব ভালো হবে। এই লোক কোনো ধরনের নর্মাল অ্যাক্সিডেন্টে যেখানে 10% ব্লাড লসে লোকে মরে যায়, সে জায়গায় মরবে না। এটা আপনাদের গ্যারান্টি দেওয়া, যে আপনি দেখবেন যে একই ধরনের ইনসিডেন্স, একটা মেল একটা ফিমেল, দুজনের মধ্যে একই সেম ইনসিডেন্সে দেখবেন যে ফিমেল আর মোর সার্ভাইভার। এটা কারণটা এরকম যে মানে, কারণ তার একটা পিরিয়ডিক ব্লাড লস তার বডিতে এমন একটা প্রোটেক্টিভ মেকানিজম করে যে ব্লাড লসে সে মরে না। তাহলে এই ব্লাড ডোনাররা যদি এটা জানে যে এটা শুধুমাত্র স্পিরিচুয়াল ধর্মীয় ইম্পর্টেন্ট না, সামাজিক ইম্পর্টেন্ট না, এটা তার ফিজিক্যালি ইম্পর্টেন্ট, তখন তারা আরও ভলান্টারিলি দেওয়া শুরু করবে। ভলান্টারিলি না নিয়ে আমাদের একটা হয়েছে কি যে আমাদের প্রথম একটা আবেদন তৈরি হয়ে গেছে, যেটা প্রফেসর মাহবুব সাহেব বলছিলেন, যে লোকজনের কাছে যখনই আমরা বলি যে ইউ নিড ব্লাড ট্রান্সফিউশন, বলার সাথে সাথেই প্রথমে তারা চেষ্টা করেন কি তাদের ফ্যামিলি রিলেটিভদেরকে বলা যায় আমাদের একটা ব্লাড লাগবে, এবং ফ্যামিলি রিলেটিভদের মধ্যে অনেকে এনথুজিয়াস্টিক হয়ে ওনারা দিতে চলে আসেন। আমরা বারবার বলছি আমরা সেফ ব্লাড ট্রান্সফিউশন করতে চাচ্ছি, নিরাপদ রক্ত করতে চাচ্ছি। তো আমরা বলছি যে না, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ ফ্যামিলির কাছ থেকে নিও না, বাবা ছেলেকে, যত ইমোশনাল সম্পর্ক হোক, ছেলে বাবাকে, বাবা ছেলেকে, বা ভাই বোনকে, বোন ভাইকে, এরা রক্ত যেন না দেয়। কিন্তু প্রাথমিকভাবে তো আমরা স্যার দেখি যে এনারাই আসলে রক্ত দিতে আসেন, এবং একটা সময় তো তাই হয়েছে যে পরিবারের মানুষজনই পরিবারের মানুষকে রক্ত দিয়েছে। অ্যাবসলিউটলি রাইট, যে একটা সময় পর্যন্ত আমরা সবসময়ই যখনই অনিরাপদ রক্ত এইসব শব্দগুলো পৃথিবীতে চলে আসলো, তখন সবাই খোঁজা শুরু করলো, কাকে চিনি, নিজের পরিবারকে সবচেয়ে বেশি চিনি, অতএব ওর শরীরে রোগ টোগ নেই, ওর রক্ত দাও। তখন পর্যন্ত দেখেন, খেয়াল করে, যে আমরা কোনো অর্গান ট্রান্সপ্লান্ট করতাম না, ঠিক আছে? তখন বাংলাদেশের সবচেয়ে বড় অর্গান ট্রান্সপ্লান্ট ছিল কর্নিয়া ট্রান্সপ্লান্ট। এখন বাংলাদেশে কিডনি ট্রান্সপ্লান্ট হয়, লিভার ট্রান্সপ্লান্ট স্টার্ট হয়েছে, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট স্টার্ট হয়েছে। আদার দ্যান ব্রেন ট্রান্সপ্লান্ট, অলমোস্ট ওয়ার্ল্ডে কিন্তু সব অর্গানিক ট্রান্সপ্লান্ট হচ্ছে। এবং অর্গান ট্রান্সপ্লান্ট করতে হলে আপনার লাগবে রিলেটিভ, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ। ওই যে লোকটা, ওই যে আমার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, আমার বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, এই সম্পর্কগুলো লাগবে হচ্ছে অর্গানটা দিতে। এই অর্গান ট্রান্সপ্লান্ট তখনই বন্ধ হয়ে যাবে, আমরা একেবারে দিতে পারবো না যদি জীবনে একবারও রক্তটা আমরা দিয়ে থাকি। আমি বলি, কিডনির পেশেন্টগুলার প্রচণ্ড অ্যানিমিক হয়, তাদের একটা ওষুধ দিতে হয়, দিলে তাদের রক্তটা আবার গ্রো করা শুরু করে। অনেক সময় অর্থাভাবে লোকে ওই ওষুধটা না দিয়ে ব্লাড ট্রান্সফিউশন করে। সেটা যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভের কাছ থেকে হয়, ভাইয়ের কাছ থেকে হয়, যে বোনটা ভাইকে রক্ত দিল, সেই বোনটা ভাইয়ের সবচেয়ে অন্তিম প্রয়োজনে কিডনিটা দিতে পারবে না, কারণ ওই কিডনিটা গ্রাফটটা সার্ভাইভ করবে। তো দ্যাটস ওয়াই আমরা আরও অনেকগুলো বৈজ্ঞানিক ঘটনা আছে, যে মোট 3-4টা বৈজ্ঞানিক ঘটনায় যে ঠিক আছে ভাই, আমরা তো বুড়ো হয়ে গেছি, আমরা তো জীবনে অর্গান দিব না, আমাকে কেউ কিছু দিবে টিবে না, আমি কেন এটা দিতে পারবো না। আসলে ওই যে প্রতি 101টা যে ডেথ ইনসিডেন্সটা হওয়ার চান্সটা, এটা হচ্ছে নিয়ার রিলেটিভের যে ব্লাডটা, এই ব্লাডের যে প্রোটেক্টিভ মেকানিজমটা, এইটা আমার শরীরের প্রোটেক্টিভ মেকানিজম ওকে শত্রু হিসেবে আইডেন্টিফাই করে না, নিজের মতো করি। এই জিনিসটা ট্রান্সপ্লান্ট করার 1 মাস 2 মাস পরে তার ওই যে তার শরীরে যে টি সেল, বি সেলগুলো, এগুলো থাকবে, এগুলো আমার শরীরে যখন আবার গ্রো করা শুরু করবে, ডোনারের এই জিনিস তো ওইটা তো আমার শরীরেও গ্রো করবে।
গ্রো করা শুরু করবে তখন আমার সেলগুলোকে অ্যাটাক করবে। ধরেন যে 6 মাস পরে হঠাৎ করে একটা লোকের ডায়রিয়া বা স্কিন ডিজিজ অথবা লিভার ফেলোর, কোনোভাবেই লোকে ইনসিডেন্সটা মিলাতে পারবে না যে 6 মান্থস অর 3 মান্থস ব্যাক তার একটা ব্লাড ট্রান্সফিউশন, তার বুঝতেই পারবে না এই গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজে মারা যেতে পারে। দ্যাটস ওয়াই আমরা একদম স্ট্রিক্টলি বলছি যে আমরা বাংলাদেশে আরো একটু সহজ করে ফেলি, যে আমরা বলি যে ঠিক আছে রক্তটা দেন, কিন্তু আমরা ওই রক্তটা ওই রোগীকে দেই না, আত্মীয় স্বজনের রক্তটা দেওয়া যাবে না। দেওয়া যাবে না, অর্থাৎ মানে রক্ত দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো বিষয় বিবেচনা করতে হবে যে সে উপযুক্ত কিনা রক্ত দাতার ক্ষেত্রে। ডেফিনেটলি এই রিলেশন তাদের মধ্যে, ব্লাড রিলেশনটা তাদের আছে কিনা এটা জানা দরকার আছে। স্যার আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর একবারে দিয়ে দিয়েছেন, এই জন্য আমি সংক্ষিপ্ত প্রশ্ন করছি না। স্যার আমরা অধ্যাপক মাহবুবুল আলম আপনার কাছে একটু আসতে চাই। আমরা জানি যে খাজা ইউনূস আলী মেডিকেল কলেজে ক্যান্সারের চিকিৎসা হয় এবং সেখানে অনেক মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে সেখানে চিকিৎসা নিতে যান এবং সেখানে গিয়ে আসলে অনেকের রক্তে দাউদ আদনান স্যার যেটি বলছিলেন যে অ্যানিমিয়া হতে পারে, তো এই যে রোগীদের অ্যানিমিয়া হতে পারে অথবা রক্তের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে, এই রক্তগুলো আসলে আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আপনারা দেন বা সেটার যে সম্ভাব্যতা চিকিৎসার ক্ষেত্রে রক্তগুলোকে প্রাপ্তি, এটা কি আসলে সম্ভব হয় আপনার ওইরকম একটি গ্রামীণ জায়গায়, অথবা যিনি চিটাগং থেকে যদি একটি মানুষ যে ওখানে চিকিৎসা নেন তাহলে তার রক্তগুলো কিভাবে পাওয়া সম্ভব অথবা ট্রান্সফিউশনটা কিভাবে সম্ভব? আমাদের ট্রান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্টে সাধারণত ক্যান্সারের বেশ কিছু রোগী আমাদের কাছে রক্ত নেবার জন্য আসে। এখানে একটা বলে রাখা ভালো যে লিউকিমিয়া কিংবা লিম্ফোমার মতো কিছু ডিজিজে এন্টিজেনের এক্সপ্রেশনটা কম থাকে এবং যার ফলে আমাদের ব্লাড গ্রুপিং করতেও বেশ কষ্ট হয়। কিন্তু আগে যেটা বললাম যে খাজা ইউনূস আলী মেডিকেল কলেজে যেখানে একটা অটোমেটেড ব্লাড ব্যাংকে ইমিউনোহেমাটোলজি অ্যানালাইজার মেশিন আছে, যার সাহায্যে আমরা অতি সূক্ষ্মভাবে আমরা ব্লাড গ্রুপিং এবং ক্রস ম্যাচিং করতে সক্ষম হয়। এখন প্রশ্ন আসলো যে এই রক্তটা আমরা কোথায় থেকে পাই? এই রক্তটা সাধারণত দেখা যায় যে আমরা যেটা বললাম যে রোগীর আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে থাকি। এইটার যে এইটা প্রবলেম যেটা হয়ে থাকে, আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যেখানে গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ হতে পারে, তারপরে রিফ্র্যাক্টরিনেস আসতে পারে, এইচএলএ সেন্সিটাইজড হতে পারে, প্লেটলেট রিফ্র্যাক্টরি দেখা দিতে পারে, রিফ্র্যাক্টরিনেস দেখা দিতে পারে, এবং সেই ক্ষেত্রে আমরা এটাকে ইনহিবিট করি। আমরা এখানে যেটা করি সেটা হলো কি আমাদের একটা স্টোরেজ, ব্লাড স্টোরেজ ক্যাপাসিটি আমরা গ্রো করে ফেলেছি। এখানে আমাদের মেডিকেল স্টুডেন্ট যারা আছে এবং ডেন্টাল ইউনিটের যে স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে আমরা নিয়মিত রক্ত কালেকশন করে থাকি, এবং আমাদের ইউনিভার্সিটি খাজা ইউনূস আলী যে ইউনিভার্সিটি আছে সেখানকার স্টুডেন্টরাও এখানে নিয়মিত রক্ত দেয়, আমরা তাদের কাছ থেকে রক্ত নিয়ে থাকি এবং সেই রক্তগুলো দিয়েই আমরা ওই ক্যান্সার রোগীদের চাহিদা মিট আপ করার জন্য চেষ্টা করে থাকি। সবচেয়ে বড় জিনিস হলো কি আমরা এখানে একটা সেল থেরাপি ইন্ট্রোডিউস করার জন্য চেষ্টা করে যাচ্ছি, এবং এই সেল থেরাপির মধ্যে একটা থেরাপি আমরা কার টি সেল থেরাপি বলছি। আমরা কার টি সেল থেরাপি সম্বন্ধে আমি একটু জনগণের কাছে একটু করতে চাই, প্রচার করতে চাই, এবং এইটা থেরাপিটা নেবার জন্য আমার এখানে অদূর ভবিষ্যতে হয়তো আসবার জন্য আমি তাদেরকে আহ্বান করব। কার থেরাপিটা এমন কোনো কঠিন কিছু নেই। যেই ক্যান্সারের যে রোগীটা আসছে তার কাছ থেকে আমরা টি সেলটা কালেকশন করবো থ্রু অ্যাফোরেসিস মেশিনের সাহায্যে। তারপরে এইখানে এই টি সেলটার সাথে আমরা মডিফাই করব কি দিয়ে, যে কার্সিনো আমরা একটা অ্যান্টিজেন যোগ করে থাকি, সেটা হলো কার্সিনো অ্যান্টিজেনিক সেল, টি সেল, এবং এই যেটা অ্যাড করলাম, অ্যাড করার পর এটাকে মাল্টিপ্লাই করতে দিই। মাল্টিপ্লাই করার পরে একটা যখন নির্দিষ্ট অ্যামাউন্টে চলে আসে তারপরে সেটা আমরা আবার রিইনফিউশন করবো পেশেন্টের শরীরে। পেশেন্টের শরীরে রিইনফিউশন করলে এই কার টি সেলটা যেটা করবে সেটা হলো কি যে ওই ক্যান্সার সেলটাকে সে নিজে নিজে আইডেন্টিফাই করবে এবং সেলটাকে ধ্বংস করবে। এটাই হলো আসলে মূল থেরাপি, মূল আর কি বিষয় আর কি। জি, ধন্যবাদ স্যার। আমরা জানতে পারলাম যে আসলে চাহিদাটা পূরণ কিভাবে হচ্ছে। স্যার আমরা আজকে অনুষ্ঠান শেষের একেবারে শেষাংশে আছি, আপনার ছোট্ট একটি সচেতনতামূলক বার্তা আমরা জনগণের জন্য দিতে চাই, এবং আপনার মাধ্যমে আপনি যদি ছোট্ট করে বলেন। একেবারে দুটো জিনিসে একটা শুধু ধন্যবাদ দিয়ে বলি যে ওনারা একটা অসাধারণ থেরাপি স্টার্ট করেছেন। এই জিনিসটার মেসেজটা প্রচুর লোকের কাছে যাওয়া জরুরি। এটা আধুনিকতম একটা ক্যান্সার চিকিৎসা। আই থিঙ্ক যে আপনারা এই ট্রিটমেন্টের মডেলিটিসটা নিয়ে বিভিন্ন জনের কাছে বলেন, ওনাদের ওখানে অ্যাফেরেসিসের দিয়ে যে এত বড় একটা কাজ হচ্ছে
এটা প্রচার হওয়াটা খুব জরুরি, এটা আধুনিক এটাতে। আর জনগণের উদ্দেশ্যে একটা বার্তাটা হচ্ছে যে জীবন অনেক ভালো কাজ করছেন, 18তম বয়সটা যখন ওপেন করতে যান তখন আপনার আসলে জীবনে একটা নতুন স্পেস তৈরি হয়। আপনি তখন একজন সক্ষম মানুষ হিসেবে ডিলড হন, আপনার ন্যাশনাল আইডেন্টি কার্ড হয়, আপনি সম্পত্তি পাওয়ার জন্য বিবেচিত হন, আপনি একজন সক্ষম পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে বিবেচিত হন। এই দিনটাকে সেলিব্রেট করেন রক্ত দিয়ে। এই দিনটাকে প্রতি 4 মাস পর পর আরও রিইম্বার্স মানে করতে থাকেন রক্ত দিয়ে। নিজের যে ভালো লাগাটা তৈরি হবে, এই ভালো লাগাটার গুরুত্ব অপরিসীম। রক্ত দেওয়ার সময় আপনার সামনে অনেকগুলো বন্ধুবান্ধব পড়ে গেছে, হয়েছে, জাস্ট ওরা পানি খায়নি, শুধু 1 গ্লাস পানি খান, আধা ঘন্টা বসেন, রক্তটা দেন, যে ভালো লাগাটা তৈরি হবে, এটা এরকম সহস্র অনুষ্ঠান করে বোঝানো সম্ভব হবে। সম্ভব হবে না। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি খুব চমৎকার করে বলেছেন। স্যার, আজকে আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। স্যার, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মাহবুবুল আলম। আমরা আজকে অনুষ্ঠান শেষ করছি, আপনাকে যুক্ত হবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আগামী পর্বে হয়তো কখনো কোনো একটি পর্বে আপনাকে আবার যুক্ত করতে পারবো। দর্শক মণ্ডলী, আজকে আমরা রক্তদান শ্রেষ্ঠ দান বলে মনে করছি, যেটি আমাদের দুজন চিকিৎসা বিজ্ঞানী বলেছেন। সুতরাং আমরা যে 18-র পরের যে উৎসব হতে পারে, আমাদের যে ভালো কাজের মধ্য দিয়ে যে আমাদের সামনের আগামীর বাংলাদেশ সুন্দর হতে পারে, সেই বার্তাটি আমরা আজকে পেয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আমি ডাক্তার শাহেদ ইমরান। আল্লাহ হাফেজ।